আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ক্লাস নিয়ে এলাম। আমরা কষব ক্লাস 7-এর অধ্যায় 16 দ্বিস্তম্ভ লেখ। দাগ নাম্বার কত কষব আজকে? দাগ নাম্বার 6 194 পৃষ্ঠা এবং দাগ নাম্বার 7 195 পৃষ্ঠা। তাহলে এসো আমরা প্রথমে 6-এর দাগের অঙ্কটা কষি। এসো তাহলে 6-এর দাগের অঙ্কটা কি আছে তোমরা দেখো। তোমরা যখন ভিডিওটি দেখবে তখন অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তবেই ভিডিওটি দেখা তোমাদের সুবিধা হবে এবং ভিডিওটি বুঝতে পারবে। তাহলে 6-এর দাগের অঙ্কটি কি আছে দেখো। তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত 4 বছরের ও এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষা এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। তারপরে দেখো তাহলে বছর 2009 সাল, 2010 সাল, 2011 সাল, 2012 সাল এবং 2013 সাল। ছাত্র কত 2009 সালে 628, 2010 সালে 536, 2011 সালে 709, 2012 সালে 655, 2013 সালে 660। ছাত্রী 2009 সালে 312, 2010 সালে 415, 2011 সালে 384, 2012 সালে 510, আবার 2013 সালে 629। তাহলে দেখা এখানে আমরা স্তম্ভ লেখটি তৈরি করব। এটাকে উলম্বভাবে তাহলে আমরা এই সমান সমান দাগগুলো দিয়ে নিয়ে এসো। তাহলে এখানে 5 ঘর অন্তর একটি একটি সমান দাগ আমরা দিচ্ছি। তোমরা এইভাবেই করবে। তাহলে এই একটি দাগ দিয়েছি, এই একটি দাগ দিয়েছি, তাহলে দেখ এখানে আমাদের 709 আছে, 312 আছে, 384 আছে, এভাবে দেখো। তাহলে আমরা উলম্ব স্কেলে, এই যে উলম্ব আর অনুভূমিক স্কেল, তাহলে উলম্ব স্কেলে আমরা 1 একক, এই যে 1 একক, প্রতিটা ঘরকে 1 একক করে ধরবো আমরা। তাহলে 1 একক সমান 100 জন ছাত্রছাত্রী ধরব। 100 জন ছাত্রছাত্রী ধরব। তারপরে 100 জন ছাত্রছাত্রী ধরব। তাহলে ছাত্রকে আমরা এই লাল রং দিয়ে চিহ্নিত করব ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা আর দেখো ছাত্রী আমরা এই সবুজ রং দিয়ে ছাত্রী সংখ্যা চিহ্নিত করব। ছাত্রী সংখ্যা চিহ্নিত করব। তাহলে এবার দেখো, তাহলে প্রতি ঘর যদি 100 জন ছাত্রছাত্রী, তাহলে এটা 100, এটা 200, এটা 300, এটা 400, এটা 500, এটা 600, এটা 700, আর এটা 800, এটা 900। তাহলে মূল বিন্দু আমাদেরও। এবার দেখো আমরা এবার এই যে 3টি করে দাগ দিয়ে নিয়েছি দেখো, যাতে স্তম্ভগুলো সমান হয় এবং সম দূরত্বে হয়। এভাবে এই যে স্কেল ফেলে দাগ দিয়ে নিয়েছি দেখো, এই যে এভাবে ফেলে দাগ দিয়ে নিয়েছি দেখো, তাহলে যাতে স্তম্ভগুলো সমান হয়, আছে সম দূরত্বে হয়। তাহলে এবার দেখো প্রথমে আমরা ছাত্রী সংখ্যা লাল পয়েন্ট ধরেছি। তাহলে ছাত্রী সংখ্যা 2009 সাল। এবার লিখে দিয়েছো সালগুলি, আমরা লিখে দিয়েছো বছর।
তাহলে এটা বছর, তাহলে এটা হচ্ছে 2009 সাল, এটা 2010 সাল, এটা 2011 সাল, এটা 2012 সাল, এটা 2013 সাল লিখলাম। আর কি লিখব আমরা? তাহলে এটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে প্রথমেই দেখো, তাহলে 2009 সালে কত? 628 জন। তাহলে দেখো 628, তাহলে 600, তাহলে এটা হচ্ছে 650। তাহলে দেখো এটা যদি 650, তাহলে এই মাঝামাঝি হবে, তাহলে 625-এর কাছাকাছি হবে। তাহলে দেখো 625-এর কাছাকাছি হবে, তাহলে 628, তাহলে একটু এই পয়েন্টিং করে নিলাম আমরা। তাহলে এটা হয়ে গেল। আর ছাত্রী সংখ্যা কত আছে 2009 সালে? 312। তাহলে দেখো 312, তাহলে এটা ধরো 350, তাহলে 312 ধরো, এটা 325, তার মাঝামাঝি হবে 312। তাহলে এটা, তারপরে দেখো, তাহলে 2010 সাল, 2010 সালে ছাত্র সংখ্যা কত? 536। তাহলে দেখো 536 আমরা ধরে নিই এটা হচ্ছে 550। তাহলে এটা 550 যদি হয়, দেখো এইরকম জায়গাটাই হবে 536, তাহলে 536, তারপরে দেখো 2010 সালে 415, ছাত্রীর সংখ্যা কত? 415। তাহলে দেখো এই যে এটা 400, 450, তাহলে দেখো এই 450 যদি হয়, তাহলে এটা 425, তাহলে তার একটু নিচে হবে, এটা 415 ধরো, এটা হবে, তাহলে 415।
415 হয়ে গেল। এবার দেখো 2011 সালে, তাহলে 2011 সালে ছাত্র সংখ্যা কত? 709। তাহলে দেখো 709, আমরা 709-এর কাছাকাছি, 709 একবারে 709-এর উপরেই হবে ধরে নিতে পারি আমরা, যেখানে 100 আমরা ধরেছি, তাহলে এখানটায় হবে 709। তাহলে 709, আর 2011 সালের ছাত্রী সংখ্যা কত? 384। তাহলে তো কত? 384। তাহলে দেখো 300, এটা 350, তাহলে 384 ঠিক এরকম জায়গায় হবে। দেখো আমরা এটা ধরে নিতে হয় আমাদেরকে। তাহলে 384, এবার 2012 সাল 655। 2012 সালে ছাত্র সংখ্যা কত? 655। তাহলে 600, এটা 650, তাহলে এটার উপরেই আমরা 655 করব। ছশো 55 করলাম 2012 সালে। এবার দেখো 510 কত? 510 ছাত্রী সংখ্যা কত? 510। তাহলে 510, 500-র কাছাকাছি আমরা ধরবো। তাহলে দেখো 500-র কাছাকাছি আমরা ধরেছি। তাহলে এবার দেখো আমরা স্তম্ভ একটি টেনে দিচ্ছি। এবার কি বলেছে? 2013 সাল। তাহলে 2013 সালে কত? 660 জন ছাত্র সংখ্যা কত? 660। তাহলে 660, এই আমরা 650-র উপরেই ধরবো 660। তাহলে 650-র উপরেই আমরা ধরবো 660। নিচটা রেখাটা একটু লক্ষ্য করবে যেন সমান্তরালভাবে হয়, এটার সঙ্গে যেন এটা সমান্তরালভাবে আমরা করতে পারি। আর ছাত্রী সংখ্যা কত বলেছে? 2013 সালে ছাত্রী সংখ্যা 629। তাহলে দেখো 629 650 থেকে 625-এর কাছাকাছি হবে, এর মাঝামাঝি হবে। তাহলে সেটাই আমরা ধরবো। সবসময় এই রেখাটার সঙ্গে সমান্তরাল করার চেষ্টা করবে তোমরা।
তাহলে দেখো দ্বিস্তম্ভ লেখটি আমরা অঙ্কন করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার কি বলেছে দেখো, এবার বলেছে সময়ের সাথে সাথে ছাত্রদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। তাহলে প্রথমে দেখো সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীর শিক্ষার হার জানি। তাহলে সময়ের সাথে সাথে তাহলে 2009 সালে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল দেখো, 2009 সালে ছাত্রছাত্রীর সংখ্যা কত, 628 যোগ 312। তাহলে 8 2 10 0, 2 1 3 1 4, 6 3 9, 940 জন। তারপরে দেখো তাহলে 2010 সালে, 2010 সালে ছাত্রছাত্রীর সংখ্যা 536 415। তাহলে 536 415, 6 5 11 1, 3 1 4 1 5, 5 4 9, 951 জন। তাহলে 6 5 11 1, 3 1 4 1 5 হাতের 1 আর 5 4 9। এবার দেখো তাহলে 2010 সাল, 2011 সালে ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে 2011 সালে কত, 709 384। তাহলে 709 যোগ 384। তাহলে 9 4 13 3 হাতে 1, তাহলে 8 আর হাতের 1 9 আর 7 3 10। তাহলে 1093। তারপরে দেখো 2012 সালে ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে 2012 সালে ছাত্রছাত্রীর সংখ্যা 2012 সালে কত, 655 510। তাহলে 655 যোগ 510। তাহলে 5 করতে 5 আর 5 একে 6 আর 6 5 1165 জন। তারপরে কত, 2013 সাল। তাহলে 2013 সালে ছাত্রছাত্রীর সংখ্যা কত, 660 এবং 629। তাহলে 660 আর 629। তাহলে 0 আর 9 0, 6 আর 2 8 আর 6 6 12। তাহলে 1289 জন। তাহলে এই যে গ্রাফটা দেখো আমাদের, তাহলে 940 থেকে 2010 সালে 951 হয়েছে, 951 থেকে 1093 হয়েছে 2011 সালে, 2012 সালে হয়েছে 1165 এবং 2013 সালে হচ্ছে 1289। তাহলে কি বলবো আমরা এখান থেকে, না ছাত্রছাত্রীরা শিক্ষায় এগিয়ে গেছে। তাহলে এখানে কি বলবো, সময়ের সাথে সাথে ছাত্র শিক্ষার হার। এবার শিক্ষায় দেখো জানি ছাত্রদের তুলনায় এবার শিক্ষায় এগিয়ে গেছে। তাহলে ছাত্রছাত্রীরা শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। অতএব সময়ের সাথে সাথে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। এবার তারপরে কি বলেছে দেখো, আরও একটি প্রশ্নের উত্তর এখানে আমাদের দিতে হবে। এই যে ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটাই শিক্ষায় এগিয়ে গেছে বা পিছিয়ে আছে হিসাব করি। তাহলে ছাত্রদের মোট দেখো ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, 940 জন। তার মধ্যে ছাত্রী কত, 312 জন। তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করতে পারি। তাহলে দেখো
তাহলে 940 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র সংখ্যা, এ ছাত্রী সংখ্যা 312 জন, 312 জন। আর তাহলে একজন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা কত? 312/940 জন। আর 100 মানে শতকরা হারে আমরা পার্সেন্টেজটা বের করব। তাহলে 312 গুণ 100/940। একটা শূন্য কেটে দিলাম আমরা। তাহলে দেখো এটা প্রায় 33%। তারপরে দেখো আবার এটা 2009 সালে, কত? 2009 সালে। তারপরে আমরা 2010 সাল ধরবো এইভাবে। তাহলে 2010 সালে কত না, 2010 সালের মোট ছাত্রছাত্রী 951 জন। তাহলে 951 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা কত ছিল? 415। তাহলে ছাত্রী সংখ্যা ছিল 415 জন। আর তাহলে একজনের মধ্যে ছাত্রী সংখ্যা 415/951। আর 100 জনের মধ্যে তাহলে 415/951 গুণ 100। তাহলে তোমরা এইভাবে বাকিগুলো করে নেবে, করলেই তোমরা পার্সেন্টেজটা বা উত্তরটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার 7এর অঙ্কটা দেখো। তাহলে 7এর অঙ্কটা আমরা তুলে নিয়েছি, এখানে তুলে নিয়েছি। দেখো, আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দুটি পরীক্ষার পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম। এই যে একটি তালিকা, আমার বন্ধুরা সুমিত আছে, রুমকি আছে, জাহির আছে, মেরি আছে, জোসেফ আছে, নাজরিন আছে। সুমিত প্রথম পরীক্ষায় পেয়েছিল 45% নম্বর, দ্বিতীয় পরীক্ষায় পেয়েছে 65%। রুমকি প্রথমে 60%, তারপরে 65%। জাহির প্রথমে 55%, তারপরে 68%। মেরি 38%, তারপরে 60%। জোসেফ 72%, তারপরে 80%। নাজরিন 62%, তারপরে 70%। তাহলে আমরা একটি দ্বিস্তম্ভ লেখ এখান থেকে তৈরি করি এসো। তারপরে দেখি কি বলেছে। এবার বলেছে যে দেখো, চেষ্টা করি তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দুটি পরীক্ষার পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম। তাহলে দেখো আমরা ছক কাগজটি অঙ্কন করেছি। এবার দেখো এখানে আমরা এককটি কত করে ধরব। তাহলে উলম্ব স্কেলে 1 একক সমান 5% ধরে 5% ধরি। তাহলে 1 একক সমান 5% ধরি। তাহলে দেখো এই যে 1 একক, তাহলে এটা 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75। 5 একক করে কেন? দেখো প্রায় সবগুলো লক্ষ্য করো 5-এর গুণিতকে আছে, শুধু এটা নেই, এটা নেই, আর এটা নেই, আর এটা নেই। তাহলে বাকিগুলো আমরা ধরে নেব একটা মোটামুটি। তারপরে দেখো তাহলে এই চিহ্নিত আমরা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা ধরব। তাহলে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, প্রথম পর্যায়। আর এটা ধরব আমরা দ্বিতীয় পর্যায়।
তাহলে এবার দেখো, তাহলে বন্ধু, আমার বন্ধু, তাহলে আমার বন্ধু প্রথমে কি আছে, সুমিত আছে, সুমিত লিখি। তারপরে কি আছে, রুমকি। তারপরে জাহির। তারপরে মেরি। তারপরে আছে জোসেফ। তারপরে আছে নাজরিন। আর এই ধারটা দেখো, প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তাহলে এ পরীক্ষা প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। তাহলে এবার দেখো, তাহলে প্রথমে তাহলে সুমিত প্রথম কত পেয়েছে, 45%। তাহলে 45, তাহলে এই যে 45, তাহলে সুমিত প্রথম পেয়েছে 45%। এবার সুমিত দ্বিতীয় পরীক্ষায় কত, 65%। দেখো 65, এই যে 65, ওই জন্য আমরা 5-এর গুণিতকে ধরেছি, এককগুলি 5-এর গুণিতকে ধরেছি। তাহলে 65। তাহলে 65 সুমিতে হয়ে গেল। তারপরে কি রুমকি, তাহলে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা কত, 60। তাহলে 60 কোথায়, এই যে 60, এই যে 60, এই যে 60। তাহলে 60-এর সোজা আমরা ধরে নিয়ে এসো। সবসময় জানবে যে এইটার সঙ্গে যেন সমান্তরালে থাকে, এটার সঙ্গে যেন সমান্তরালে থাকে। তাহলে 60, তারপরে রুমকি কত, 65%। তাহলে 65%। তারপরে জাহির প্রথমে কত, 55%। তাহলে এই যে 55%,
55%। তাহলে এবার দেখো জাহিরের তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিকে কত, 68%। তাহলে 68টা আমরা কোথায় ধরবো দেখো, তাহলে 68টা আমরা এই 70-এর কাছেই ধরবো 68টা। তাহলে 68টা ধরো আমরা এইখানে ধরলাম। তাহলে 68 এবারে তাহলে এটা 68 হয়ে গেল। তারপরে দেখো মেরি প্রথমে কত, 38%। তাহলে মেরি প্রথমে 38%। তাহলে 40 ধরো এইখানটায় আমরা 38 ধরবো, এখানটায় 38 ধরবো। তাহলে 38 সবসময় জানবে এটার সঙ্গে যেন সমান্তরালে থাকে, এটা তোমরা লক্ষ্য করবে। তাহলে কত পার্সেন্ট না 38%। এটা 38% ধরো চিহ্ন আমরা দিয়ে দিয়েছি 38%। তাহলে 38%। এবার দেখো মেরি তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিক কত, 60%। দ্বিতীয় পর্যায়ক্রমিক কত, 60%। তাহলে মেরি দ্বিতীয় পর্যায়ক্রমিক এই যে 60%। তাহলে 60% দ্বিতীয় পর্যায়ক্রমিক কত, 60%। এবার তারপরে মেরির পরে দেখো জোসেফ তাহলে প্রথমে কত, 72%। তাহলে প্রথমে 72%। তাহলে 72 দেখো 72, তাহলে আমরা এইখানটায় 72 ধরবো। তাহলে 72 ওইখানটায় আমরা ধরবো 72। তাহলে 72। এবার দেখো তাহলে জোসেফ পরের পরীক্ষায় দ্বিতীয় পর্যায়ক্রমে কত, 80। দ্বিতীয় পর্যায়ক্রমে তো 80। তাহলে 80 ধরবো। আমাদের আরও একটি ঘর কাটতে হবে এখানে। দেখো 75, তাহলে এটা 80। তাহলে 80। তাহলে 80। হয়ে গেল। এবার দেখো নাজরিন। তাহলে নাজরিন প্রথম কত, 62%। নাজরিন প্রথম 62%। তাহলে 62 এই যে 60, 61, 62, 63, 64, 65। তাহলে ধরো এটা আমরা 62 ধরলাম। তাহলে নাজরিন 62।
62। নাজরিন পরের পরীক্ষায় কত? দ্বিতীয় পর্যায়ক্রমে 70%। তাহলে দেখো নাজরিন দ্বিতীয় পরীক্ষায় কত? 70%। এই যে 70, এই যে আমাদের 70, তাহলে 70 সোজা ধরে নেব আমরা, 70-এর সোজা আমরা ধরে নেব। তাহলে সত্যি এই যে আমরা স্তম্ভ একটি তাহলে অঙ্কন করলাম। এবার দেখো, এবার আরও একটি প্রশ্ন, দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা করি। তারা দেখো, প্রথমে দেখো সুমিত প্রথম পরীক্ষার চাইতে বেশি পেয়েছে, রুমকিও প্রথম পরীক্ষার চাইতে বেশি পেয়েছে, জাহিরও প্রথম পরীক্ষার চাইতে বেশি পেয়েছে, মেরিও প্রথম পরীক্ষার চাইতে অনেক বেশি পেয়েছে, জোসিফ প্রথম পরীক্ষার চাইতে বেশি পেয়েছে এবং নাজরিন প্রথম পরীক্ষার চাইতে বেশি পেয়েছে। তাহলে নতুন পদ্ধতির কতটা উপকার? না, নতুন পদ্ধতি অনেকটা উপকার। এখানে অতএব নতুন পদ্ধতি উপকার করেছে, এবার দেখো কার উপকার বেশি করেছে। তাহলে দেখো প্রথম সুমিতের কত পার্সেন্ট বেড়েছে? সুমিতের বেড়েছে, তাহলে সুমিতের বেড়েছে 65 - 45, তাহলে সমান কত? 20%। তারপরে রুমকির বেড়েছে কত? 65 - 60, 5% বেড়েছে। রুমকির পরে কে? জাহিরের বেড়েছে, তাহলে 68 - 55, 8 থেকে 5 গেলে 3, 6 থেকে 5 গেলে 1, 13%। জাহিরের পরে কে আছে? মেরি, তাহলে মেরির বেড়েছে কত? 60 - 38, তাহলে 60 - 38, তাহলে 10 থেকে 8 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 22%। তারপরে কে? জোসেফের বেড়েছে, জোসেফের কত? 80 আর 72, তাহলে 80 - 72 সমান কত? 8%। তারপরে কার বেড়েছে? নাজরিন, 70 - 62, তাহলে নাজরিনের বেড়েছে 70 - 62, 10 থেকে 2 গেলে 8%। তাহলে দেখো কার সব থেকে বেশি উন্নতি হয়েছে? তাহলে দেখো কার বেশি? তাহলে মেরি, তাহলে আমরা এখানে লিখব কি না, মেরির উন্নতিতে বেশি সাহায্য করেছে, মেরির উন্নতিতে বেশি সাহায্য করেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।